আচ্ছা, সবাই তো ধনী হতে চায়, তাই না? কিন্তু এর জন্য ঠিক কি করতে হয়? ফেলিক্স ডেনিসের লেখা হাউ টু গেট রিচ বইটা ঠিক এই প্রশ্নেরই একটা নির্মম বাস্তবসম্মত উত্তর। এটা কোনো মোটিভেশনাল ফ্যান্টাসি না। আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে এটা আসলে একটা ম্যাপের মতো। আজ আমরা সেই ম্যাপটা ধরেই এগোব। দেখব গুপ্তধনটা কোথায়, আর আর সেই পর্যন্ত পৌঁছাতে পথে কি কি ড্রাগনের মুখোমুখি হতে হয়। ড্র্যাগন শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ ডেনিস যা লিখেছেন সেটা কোনো সহজ রাস্তা না। হুম। তার মূল কথাটা হলো সম্পদ কোনো দারুণ আইডিয়া বা শুধু কঠোর পরিশ্রম থেকে আসে না, এটা আসে নির্মম ফোকাস আর মালিকানা থেকে। মালিকানা। হ্যাঁ, তিনি বলতে চেয়েছেন এই পৃথিবীতে বহু বুদ্ধিমান প্রতিভাবান মানুষ গরিব হয়ে মারা যাবে শুধু একটা কারণে, তারা তাদের কাজের আর্থিক ফলাফলের মালিকানা কখনো নিজের হাতে নেয়নি। বাহ। এই ধারণাটা আজকালকার ওই নিজের প্যাশনকে ফলো করো টাইপের উপদেশের ঠিক উল্টো। তার মানে আইডিয়ার কোনো দাম নেই। অনেকেই তো একটা যুগান্তকারী আইডিয়ার অপেক্ষায়, মানে জীবন কাটিয়ে দেয়। ডেনিস কি বলছেন যে এটা পুরোপুরি ভুল? পুরোপুরি ভুল না বললেও তিনি বলছেন আইডিয়া খুবই সস্তা। আসল খেলাটা হলো তাকে বাস্তবে রূপ দেওয়া, মানে এক্সিকিউশন। এক্সিকিউশন। ডেনিসের মতে একটা মোটামুটি ভালো আইডিয়া নিয়ে দারুণভাবে কাজ করা একটা অসাধারণ আইডিয়া নিয়ে শুধু বসে থাকার চেয়ে হাজার গুণ ভালো। আর এখানেই তার দ্বিতীয় পয়েন্টটা চলে আসে, প্রস্তুত থাকা। সুযোগ যখন দরজায় কড়া নাড়ে তখন আইডিয়া নিয়ে ভাবার সময় থাকে না। যারা আগে থেকেই মাঠে নেমে কাজ করছে, ঘাম ঝরাচ্ছে, তারাই সুযোগটা লুফে নিতে পারে। তার মানে শুধু কাজ করলেই হবে না, সুযোগের জন্য প্রস্তুতও থাকতে হবে। কিন্তু আমি যদি আমার ৯টা-৫টার চাকরিতে ১৮ ঘন্টা খেটেও দেই, আমি তো আর ধনী হব না। এখানেই মনে হয় আপনার বলা ওই মালিকানার বিষয়টা আসছে, তাই না? ঠিক এখানেই। আর এটাই ডেনিসের সবচেয়ে বিতর্কিত এবং শক্তিশালী যুক্তিগুলোর একটা। তিনি সরাসরি বলেছেন একটি নিয়মিত বেতন হল সত্যিকারের সম্পদ তৈরির সবচেয়ে বড় শত্রু। এটা তো বেশ ধাক্কা দেওয়ার মতো কথা। বেশিরভাগ মানুষের কাছে বেতন মানে তো নিরাপত্তা, মাস শেষে চলার নিশ্চয়তা। অবশ্যই। ডেনিস কি তাহলে বলছেন যে সবার চাকরি ছেড়ে দেওয়া উচিত? এটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? প্রশ্নটা খুবই যৌক্তিক। তিনি আসলে বলতে চাইছেন বেতন এক ধরনের সোনালি হাতকড়া। সোনালি হাতকড়া? হ্যাঁ, এটা আপনাকে একটা আরামদায়ক জায়গায় আটকে রাখে যেখানে ঝুঁকি নেওয়ার সাহস বা প্রয়োজন কোনোটিই থাকে না। আপনি আপনার সময়ের বিনিময়ে টাকা পান, কিন্তু আপনি কোনো অ্যাসেট বা সম্পদ তৈরি করছেন না যা আপনার অনুপস্থিতিতেও বাড়তে থাকবে। মালিকানা মানে হলো সেই অ্যাসেট তৈরি করা। তবে ডেনিস এটাও স্পষ্ট করেছেন যে মালিকানার অন্য পিঠও আছে। অন্য পিঠ বলতে? মালিকানা মানে ঝুঁকি। ব্যবসা যদি ডুবে যায় তাহলে বেতনভোগী কর্মী হয়তো অন্য চাকরি খুঁজে নেবে, কিন্তু মালিক সে তো সবকিছু হারাবে। ঠিক। ব্যবসা যদি লাভ করতে না পারে তাহলে মালিকই সেই ব্যক্তি যে মাস শেষে কোনো টাকা পাবে না। এটা একটা দুই দিকে ধার থাকা তলোয়ারের মতো। বেতন আপনাকে এই ঝুঁকি থেকে বাঁচিয়ে রাখে, কিন্তু বড় পুরস্কার থেকেও দূরে রাখে। ডেনিস বলছেন সম্পদ গড়তে হলে এই ঝুঁকি নেওয়ার সাহসটা থাকতে হবে, ব্যর্থতার ভয়কে জয় করতে হবে। আর এই ভয় কাটানোর জন্যই তো একটা ভালো দল দরকার, তাই না? একা একা তো এত বড় ঝুঁকি নেওয়া কঠিন। ডেনিস দল তৈরির ব্যাপারে কি বলেছেন? তিনি বলেছেন একা ধনী হওয়া প্রায় অসম্ভব। আর এখানেই অনেক উদ্যোক্তা একটা বড় ভুল করে বসেন। কি রকম? তারা সবসময় ঘরের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকতে চান, সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে চান। ডেনিসের পরামর্শ এর ঠিক উল্টো। তিনি বলছেন এমন লোকদের নিয়োগ দাও যারা তোমার চেয়েও বেশি বুদ্ধিমান, এবং তারপর তাদের বিশ্বাস করে কাজ করার স্বাধীনতা দাও। এটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে করা তো খুব কঠিন। অনেক প্রতিষ্ঠাতার তো বিশাল ইগো থাকে। নিজের হাতে তৈরি করা কোম্পানির নিয়ন্ত্রণ অন্যের হাতে ছেড়ে দেওয়া। ডেনিস কি এই মানসিক বাধার কথা কিছু বলেছেন? হ্যাঁ, তিনি বলেছেন যে এটা একটা মানসিকতার পরিবর্তন। আপনাকে একজন পারফর্মার থেকে একজন কন্ডাক্টর হতে হবে। কন্ডাক্টর? অর্কেস্ট্রার কন্ডাক্টর নিজে কোনো বাদ্যযন্ত্র বাজান না, কিন্তু তিনি সেরা বাদকদের একত্রিত করে একটা অসাধারণ সুর তৈরি করেন। একজন ভালো উদ্যোক্তার কাজও সেটাই, নিজের ইগোকে সরিয়ে রেখে সেরা দলটাকে তৈরি করা এবং তাদের ওপর আস্থা রাখা। যে এটা করতে পারে না, তার ব্যবসার বৃদ্ধি একটা পর্যায়ে গিয়ে থেমে যেতে বাধ্য।
বেশ, দল তো তৈরি হলো। এবার ব্যবসার প্রাণভোমরা মানে টাকা সামলানোর বিষয়ে আসি। আমাদের সোর্সগুলোতে একটা দারুণ উপমা বারবার এসছে, টাকাকে অক্সিজেনের মতো পরিচালনা করুন। এটা শুনতে দারুণ লাগলেও এর আসল মানেটা কি? এর মানেটা খুব বাস্তব। ধরুন একটা কোম্পানি মাসে 1 কোটি টাকার জিনিস বিক্রি করছে। কাগজে কলমে তারা দারুণ লাভজনক, আচ্ছা। কিন্তু তাদের ক্রেতারা টাকা পরিশোধ করেন 90 দিন পর, আর তাদের নিজেদের সাপ্লায়ারদের টাকা দিতে হয় 30 দিনের মধ্যে। ওহ। ফলাফল কি? মাঝের 60 দিন ব্যবসা চালানোর জন্য তাদের হাতে কোনো নগদ টাকা বা ক্যাশ নেই। এটাই হলো অক্সিজেনের অভাব। ডেনিস নিজের চোখে এমন বহু লাভজনক ব্যবসাকে শুধু ক্যাশ ফ্লোর অভাবে বন্ধ হয়ে যেতে দেখেছেন। তার মানে লাভ করা আর হাতে নগদ টাকা থাকা এক জিনিস নয়। ব্যবসার শ্বাস-প্রশ্বাস চালু রাখার জন্য ক্যাশ ফ্লো অপরিহার্য। একদম। আর এই কারণেই তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ব্যবসার প্রথম দিকের লাভ দিয়ে নিজের জীবনযাত্রার মান বাড়ানোটা একটা মারাত্মক ভুল। তাই হ্যাঁ, ওই টাকাটা হলো ব্যবসার ভবিষ্যৎ বৃদ্ধির জন্য সবচেয়ে দামি জ্বালানি। ওটা দিয়ে গাড়ি বা বাড়ি না কিনে ব্যবসায় আবার বিনিয়োগ করতে হবে। শৃঙ্খলা এবং দূরদৃষ্টি এই দুটো ছাড়া সম্পদ ধরে রাখা যায় না। ব্যবসার বৃদ্ধি, টাকা সামলানো সবই হলো, কিন্তু ডেনিসের মতে আসল ধনী হওয়ার মুহূর্তটা মানে ওটা কখন আসে? যখন আপনি সঠিক সময়ে ব্যবসাটা বিক্রি করে দেন। এটাও আর একটা মানসিক বাধা। উদ্যোক্তারা প্রায়ই তাদের ব্যবসাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, সেটার প্রতি এক ধরনের আবেগ কাজ করে। তা তো করেই। কিন্তু ডেনিস বলছেন, আপনার লক্ষ্য যদি হয় সম্পদ অর্জন করা, তাহলে আবেগ দিয়ে চললে হবে না। সঠিক মূল্যে সঠিক সময়ে ব্যবসা থেকে বেরিয়ে আসাটা সম্পদকে বাস্তবে রূপ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অহংকার বা আবেগ যদি এই সিদ্ধান্তের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেরা সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। এই পর্যন্ত যা আলোচনা হলো সবই খুব কৌশলগত এবং যুক্তিসঙ্গত, কিন্তু বইটার যে অংশটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা হলো এই সম্পদ অর্জনের ব্যক্তিগত মূল্যের দিকটা। ডেনিস এ ব্যাপারে কোনো রাগঢাক করেননি। একেবারেই না। আর এই বিষয়টিই এই বইকে অন্য সব ধনী হওয়ার উপায় জাতীয় বই থেকে আলাদা করে দেয়। কিভাবে? বেশিরভাগ বই শুধু সাফল্যের উজ্জ্বল দিকটা দেখায়, কিন্তু ডেনিস আয়নার অন্য পিঠও দেখিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন, বিপুল সম্পদ গড়তে হলে আপনাকে আপনার কাজের প্রতি চরমভাবে আবিষ্ট হতে হবে। আবিষ্ট বা অবসেসড বলতে তিনি ঠিক কি বুঝিয়েছেন? দিনের পর দিন 18 ঘন্টা কাজ করা? তার চেয়েও বেশি কিছু। এর মানে হলো আপনার ব্যবসা আপনার জীবনের প্রায় সবকিছুকে গ্রাস করে ফেলবে। আপনার স্বাস্থ্য, আপনার সম্পর্ক, আপনার মানসিক শান্তি সবকিছুর উপরের প্রভাব পড়বে। বলেন কি? তিনি নিজে স্বীকার করেছেন যে এই যাত্রাপথে তার পরিবার, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, স্বাস্থ্যের অবনতি হয়েছে। তিনি বলছেন, বেশিরভাগ মানুষ এই মূল্যটা দিতে প্রস্তুত নয়, আর তাদের সেটা হওয়া উচিত নয়। তার মানে তার পরামর্শ হলো, হয় সব কিছু বাজি লাগিয়ে নেমে পড়ো, নয়তো এই পথের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। কোনো মাঝামাঝি রাস্তা নেই। এটা তো বেশ হতাশাজনক শোনাচ্ছে। এটা হতাশাজনক, কিন্তু সৎ। তিনি কোনো মিথ্যা আশা দিচ্ছেন না। তিনি আসলে আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করছেন, এই মূল্যটা কি সত্যিই দেওয়ার মতো? বিলিয়নিয়ার হওয়ার জন্যে পরিবার, বন্ধু আর মানসিক শান্তিকে বিসর্জন দেওয়াটা কি যুক্তিসঙ্গত? আচ্ছা। ডেনিসের কোনো উত্তর দেননি। তিনি শুধু বলেছেন যে এটাই বাস্তবতা। এই কারণেই হয়তো তার পরামর্শটা এমন, যদি ধনী হতেই হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ধনী হয়ে যাও, যাতে জীবনের বাকি অংশটা উপভোগ করতে পারো। এটা একটা মারাত্মক কথা। তার মানে পুরো ব্যাপারটা একটা মিশন, যা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই মঙ্গল। তাহলে এই বিপুল ত্যাগের পর শেষ পর্যন্ত কি পাওয়া যায়? শুধু টাকা? না, ডেনিসের মতে টাকা নয়, পাওয়া যায় স্বাধীনতা। তিনি নিজে প্রচুর সম্পদ অর্জন করেছিলেন, কিন্তু তিনি এটাও স্বীকার করেছেন যে টাকা তাকে সুখী করতে পারেনি। তাই নাকি? কিন্তু টাকা তাকে একটা জিনিস দিয়েছে, স্বাধীনতা। যা খুশি তাই করার স্বাধীনতা, যেখানে খুশি সেখানে যাওয়ার স্বাধীনতা, যার সাথে খুশি তার সাথে কাজ করার বা না করার স্বাধীনতা। আচ্ছা। তার কাছে সম্পদ আর সুখ এক জিনিস নয়। সম্পদ হল স্বাধীনতার একটা চাবিকাঠি, কিন্তু সুখের নিশ্চয়তা নয়। তাহলে সব মিলিয়ে হাউ টু গেট রিচ কোনো অনুপ্রেরণার গল্প নয়। এটা একজন চরম বাস্তববাদীর প্লেবুক। এখানে কোনো শর্টকাট নেই, কোনো জাদু নেই। আছে শুধু মালিকানা,
নির্ভীক পদক্ষেপ, স্মার্ট এক্সিকিউশন আর চরম নিষ্ঠার এক কঠিন পথ। এটা তাদের জন্য যারা সম্পদ অর্জনের পেছনের কুৎসিত সত্যিটা জানতে চায়, কোনো রঙিন স্বপ্ন দেখতে নয়। ঠিক তাই, ফেলিক্স ডেনিস আমাদের হাতে একটা ম্যাপ ধরিয়ে দিয়েছেন। কিন্তু সেই ম্যাপটা পড়ার পর একটা গভীর প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে। ডেনিস বারবার বলেছেন যে সম্পদ স্বাধীনতা এনে দেয়। তার বর্ণিত বিপুল ব্যক্তিগত ত্যাগের কথা মাথায় রাখলে প্রশ্নটা হল, সেই স্বাধীনতা অর্জনের পর তা দিয়ে কী করা হবে? আর ব্যক্তিগত পরিপূর্ণতার জন্য যে মূল্যটা দিতে হল, তা কি শেষ পর্যন্ত সার্থক ছিল? এই প্রশ্নটার মধ্যেই হয়তো বইটির সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। এটা শুধু অর্থ উপার্জনের চেয়েও গভীর এক চিন্তার খোরাক যোগায়।